প্রিয় ছাত্রছাত্রীরা আদাব, আশা করি সবাই তোমরা ভালো আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের এটা ধারাবাহিক ক্লাস। আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি নিয়ে আলোচনা পূর্বে একটু আমরা খেয়াল করো বিভিন্ন প্রকারের সমীকরণ। একটু শিক্ষার্থীরা খেয়াল করো বিভিন্ন প্রকারের সমীকরণ। তোমরা যদি এটা পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পারবা এখানে দুই ধরনের সমীকরণ আছে। 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি সমীকরণ যদি তোমরা ফলো করো তাহলে দেখবা এখানে x চলক আছে, এখানে y চলকও থাকতে পারে শিক্ষার্থীরা। আর 3 নম্বর এবং 4 নম্বর যদি তোমরা ফলো করো তাহলে দেখবে এখানে কিছু ত্রিকোণমিতিক মানগুলো আছে। এই ত্রিকোণমিতিক মানগুলো দ্বারা যে সমীকরণ, এগুলো একটা ত্রিকোণমিতিক সমীকরণ আর এগুলো অ্যালজেব্রিক সমীকরণ। যেহেতু সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্রের, তো আমাদের আজকের আলোচনার বিষয় হবে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। অর্থাৎ ত্রিকোণমিতিক যে সমীকরণগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করে থিটার মান নির্ণয় করা যায় সেগুলো আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, আলোচনার পূর্বে এই ত্রিকোণমিতিক কি আমরা শিখব সেখান থেকে একটু জেনে নাও। আজকের অধ্যায় থেকে আমরা কি শিখব। ত্রিকোণমিতিক সমীকরণ সম্পর্কে জানতে পারবে, এই ত্রিকোণমিতিক সমীকরণগুলোকে এটি জানতে পারবে। ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে পারবে। ত্রিকোণমিতিক সমীকরণের অবান্তর মূল সম্পর্কে জানতে পারবে আর সূত্র প্রয়োগ করেও সমস্যার সমাধান করতে পারবে। দেখো এখানে কিন্তু সাধারণ সমাধান, আমরা ডিটেলসে গেলে তুমি এটা বুঝতে পারবা। প্রথমে একটা আমরা শুরু করি সাইন থিটা সমীকরণের সাধারণ সমাধান। আসলে এর আগে আমরা একটু আলোচনা করে নেই ত্রিকোণমিতিক সমীকরণ। আগেই কিন্তু বলেছিলাম যে এখানে একটু খেয়াল করো, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাইন থিটা এর সাধারণ সমাধান। দেখো এই সাধারণ কথাটার মানে কি, আমরা যখন কোনো সমাধান করি তাহলে দেখো একটা মানের জন্য সত্য হয়, দুইটা মানের জন্য সত্য হয়। ত্রিকোণমিতিতে কিন্তু একটা সমস্যা আছে, এই সমস্যাটা একটু খেয়াল করো। দেখো তোমরা সবাই জানো, ধরো ও এক্স রশ্মিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, মনে করো এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই সাইন 30 ডিগ্রির যে মান, আবার এই রশ্মিটা যদি ঘুরে মনে করো আবার এসে 360, আবার যদি এখানে চলে আসে তাহলে 360 আর 30 খেয়াল করো, 360 প্লাস 30 তাহলে হবে 390। এই সাইন 30 ডিগ্রিরও যা মান, সাইন 390 ডিগ্রিরও তাই মান। কারণ কি, ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকে। আর অ্যালজেব্রিক কোণ আমরা জানি যে ত্রিকোণমিতিক কোণ আর হলো জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ হলো 360 ডিগ্রি, বাট ত্রিকোণমিতিক কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে। তার জন্য ত্রিকোণমিতিক সমীকরণ যখন আমরা সমাধান করব, যেহেতু 30 ডিগ্রির জন্য সাইনের যে মান, একইভাবে আবার 360 প্লাস 30 বা 390 ডিগ্রির জন্য কিন্তু সাইনের একই মান। এই জন্য এখানে সাধারণ সমাধান বাইর করতে হচ্ছে। তোমরা যখন 9, 10-এ পড়ছো যে সাইন থিটা ইকুয়াল টু 0, এখান থেকে কিন্তু তোমরা সহজে সমাধান বের করতে পারছো। যে ধরো সাইন থিটা ইকুয়াল টু 0 বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি, দুই পাশ থেকে সাইন চলে যাবে 0 ডিগ্রি, তাহলে একটা মান বাইরে। এটা কিন্তু 9, 10-এ পড়ছো। এটা হলো সাইন থিটার সমাধান, এটা প্রিন্সিপাল রুল যাকে মূল যাকে বলা হয়। কিন্তু আমরা সাধারণ সমাধান বের করব কিভাবে, যেহেতু 30 ডিগ্রির জন্য একই মান, আবার 390 ডিগ্রির জন্য একই মান, এটাকে যদি আমরা আবার ঘোরাই আরও 360 ডিগ্রি যোগ করি তাও কিন্তু একই মানই হবে। এই জন্য এটাকে সাধারণ সমাধান আমরা কিভাবে বের করতে হয় সেটা তোমাদের নিয়ে একটু আলোচনা করছি। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে একটু খেয়াল করো। আমি চিত্রে দুইটা জিনিসকে আইডেন্টিফাই করছি। পি এর মান x, y, এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, আর পি হলো r থিটা, এটা হলো পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্কে এই পি বিন্দুটা যদি এখানে xy হয় তাহলে ও থেকে n পর্যন্ত এই দূরত্বের মান হবে x, আর পি থেকে n পর্যন্ত এই দূরত্বের মান হবে y। তাহলে একটু খেয়াল করো যে এখান থেকে আমরা পেয়ে গেলাম এইটুকের মান হলো থিটা আর এটা হলো r। তাহলে এটা থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের পাবো কি পাবো, দেখো এখান থেকে যদি খেয়াল করো চিত্র হতে পাই সাইন থিটা। সাইন থিটা মানে কি, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। একটু খেয়াল করো, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ।
তাহলে এই সাইন থিটার মান কখন জিরো হবে? যেহেতু আর এর মান হরে আছে, আর এর মান কিন্তু কখনো জিরো হতে পারবে না। তাহলে এই সাইন থিটাকে জিরো হতে হলে আমার ওয়াইয়ের মানটাকে অবশ্যই জিরো হতে হবে। তাহলে ওয়াইয়ের মান যদি জিরো হয়, তাহলে ওয়াইয়ের মান যখন জিরো হবে তখন এই লম্বের মান যখন জিরো হবে তখন এটা এক্স অক্ষের উপরে চলে আসবে। আবার এক্স অক্ষ থেকে যখন জিরো হবে এই মানটাকে যদি আমরা আবার এদিকে ঘুরিয়ে এখানে আনি, আবার এক্স অক্ষের উপরে নেই, তাহলেও কিন্তু আমার ওয়াইয়ের মানটা জিরো হবে। আবার যদি এখানে আসি আবারও কিন্তু আমার এই ওয়াইয়ের মান জিরো হবে। অর্থাৎ যে সকল বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করবে তখনই কেবল এই লম্বের মানটা জিরো হবে। তাই সাইন থিটা জিরো হতে হলে সংজ্ঞানুসারে থিটা কোণের বিপরীত বাহু ওয়াই, অর্থাৎ এই যে থিটা কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলা হয়, এই ওয়াইয়ের মানটা অবশ্যই কি হতে হবে? শূন্য হতে হবে। এখান থেকে আমরা দেখো লক্ষ্য করি, তাহলে আমরা কোথায় পাচ্ছি? জিরো হলে এখানে, এটাকে যদি আমরা আবার এই দিকে নিয়ে আসি, দেখো এখান থেকে কত ডিগ্রি নিয়ে আসবো একটুটা লক্ষ্য করো। আমরা যদি এখানে নিয়ে আসি, দেখো এখানে হলো জিরো, আবার যদি আবার এখানে আসি তাহলে 180 ডিগ্রি মানে পাই। আবার এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে হবে 2 পাই। আবার এখান থেকে যদি নিয়ে আসি তাহলে হবে 3 পাই। তাহলে এটা চলতে থাকবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এটা যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে এখান থেকে যদি আমরা এই দিকে আসি তাহলে হবে মাইনাস পাই। আবার যদি এখানে আসি তাহলে -2 পাই। আবার যদি এখানে আসি তাহলে -3 পাই। তাহলে আমরা দুইভাবে এক্স অক্ষের উপরে অবস্থান করতে পারি। একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স অক্ষে কখন 0 পাই, আবার 2 পাই, 3 পাই ইত্যাদির সময়, আবার ঘড়ির কাঁটার দিকেও। অর্থাৎ আমরা এই যে যদি কোনো ঘূর্ণায়মান রেখাকে কেবলমাত্র 0 ± পাই, ±2 পাই, ±3 পাই কোণ সমূহ উৎপন্ন করার পর আদি অবস্থানের সাথে মিলে যায়, তাহলেই আদি অবস্থানের উপর ঘূর্ণায়মান রেখাটির অঙ্কিত লম্ব শূন্য হয়। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা 0 হলে থিটা = n পাই। এবার একটু খেয়াল করো, n এর মান যদি 0 হয় তাহলে অবস্থানটা হবে এইখানে, n এর মান যদি 1 হয় তাহলে পাই, তাহলে এখান থেকে ঘুরে 1 পাই, এই যে এখানে আমি দেখাইছি এখান থেকে আসলে 1 পাই। আবার n এর মান যদি 2 হয় তাহলে আবার অক্ষের উপর আসবে, আবার 3 হলে আবার অক্ষের উপর আসবে। অর্থাৎ এই যে এই সমাধানটাকে বলা হয় সাইন থিটা কোণের সাধারণ সমাধান। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এর n পাইয়ের মাধ্যমে আমরা কি করতে পারবো? সমাধানগুলোকে বের করতে পারবো। খেয়াল করো, তাহলে একইভাবে এই সাইন থিটার যেহেতু সাধারণ সমাধান আমরা বাই করতে পারি, একইভাবে আমরা আরেকটা কি করব? কস থিটাটা খেয়াল করো। কস থিটাটা কি বের করতে পারবা শিক্ষার্থীরা? অবশ্যই পারবা, কারণ কস থিটার মানটাও কিন্তু আমরা একইভাবে বের করতে পারি। তাহলে কস থিটা = 0। বলো তো শিক্ষার্থীরা কস থিটা মানে কি? কস থিটা কিন্তু ভূমি বাই অতিভুজ। দেখো আমি একটু চিত্রতে দেখাচ্ছি। কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আগের সেই একই চিত্র, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক, এটা হলো লম্ব, এটা অতিভুজ, আর এটা হলো ভূমি। তাহলে কস মানে কি? কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। এখানে একটু খেয়াল করো, ভূমি কোনটা? কোণের সাথে যেটা থাকবে, একটা সমকোণী ত্রিভুজে কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হলো ভূমি, আর কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, আর অতিভুজ হলো সমকোণীর বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। এটা কিন্তু আমরা 9-10-এ সুন্দরভাবে জানি, ইন্টারমিডিয়েটেও জানি আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। দেখো যেহেতু এটা x/r, আমরা জানি হর কখনো শূন্য হতে পারে না, তাহলে অবশ্যই লবকে শূন্য হতে হবে। এখন এই লবটাকে যদি আমরা এক্সটাকে আমরা কখন মানে কস থিটা কখন শূন্য হবে? আমরা জানি যে কস থিটার মান তখনই শূন্য হবে, দেখো কস π/2, এই π/2 = 0, অর্থাৎ কস 90 ডিগ্রির মান হলো 0। তাহলে কস 90 ডিগ্রির মান কখন আসবে শিক্ষার্থীরা? একটু খেয়াল করো। আমরা যদি কজের কথা কল্পনা করি তাহলে কস 90 ডিগ্রির মান আসবে, দেখো প্রত্যেকটা অক্ষে 90, এটা হলো π/2। আবার এখান থেকে যদি এখানে আসতে হয়, আবার এখানে আসতে হবে, তাহলে সে না আমাদের 0 আসবে। তাহলে এখানে 1 π/2, আবার এখানে 2 π/2, এখানে আসবে 3 π/2, এখানে আসবে 3 π/2, আবার এখানে 4 π/2, আবার এখানে আসবে 5 π/2, এখানে 6 π/2, আবার আসবে এখানে 7 π/2। তাহলে এটা আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আনতে পারি, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আনতে পারি। তাহলে কজের ক্ষেত্রে 0 হতে হলে আমাদের কি আনতে হবে?
আমাদের আসবে হলো π/2, 3π/2, 5π/2। এটা প্লাস মাইনাস কেন হলো শিক্ষার্থীরা? কারণ প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করবে। কারণ আমরা জানি ত্রিকোণমিতিতে যদি কোণ উৎপন্ন করা হয়, দুই ধরনের কোণ উৎপন্ন হয়, একটা হলো কি ধনাত্মক কোণ, একটা হলো ঋণাত্মক কোণ। এটা হলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন হয়, তোমরা অবশ্যই জানো এটা। ঘড়ির কাঁটার দিকে যে ঘুরে একটা হলো বিপরীত দিকে হবে পজিটিভ কোণ, আর যদি দিকে হয় সেটা হবে নেগেটিভ কোণ। তার জন্য এখানে প্লাস মাইনাস আসছে। তাহলে একমাত্র π/2, 3π/2 আর 5π/2 হলে তাহলে আমাদের এই প্রতিবিম্বটা এই অক্ষের উপর পড়বে, তখন cos থিটার মান 0 হবে। তাহলে এই থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে সাধারণ সমাধানটা হবে 2n + 1 π/2। এবার শিক্ষার্থীটা একটু খেয়াল করো, n এর পরিচয় দিয়েছি z। এখন n এর মান যদি আমি 0 বসাই তাহলে সম্পূর্ণটা 0 হবে, পেয়ে যাব π/2, তাহলে π/2। n এর মান যদি আমি 1 বসাই, 2 আর 1 হবে 3, 3π/2, তাও কিন্তু এটার উপরেই চলে আসবে। n এর মান যদি 3 বসায়, 3 দুগুণে 6 এবং 7, 7π/2 এখানে চলে আসবে। আমি কিন্তু এখানে দেখেছি 7π/2। তাহলে এই যে ফরম্যাটটা নিয়ে আসলাম, এই আকারে প্রকাশ করলাম, এটাকেই বলা হয় সমাধানের সাধারণ আকার। আর তাহলে cos θ = 0 হলে θ = হবে 2n + 1 π/2। অর্থাৎ এই যে থিটার মানটা আমরা এই সাধারণ সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি। অর্থাৎ তুমি n এর মান বারবার বসিয়ে এই সমীকরণের সমাধান তুমি বের করতে পারবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। একইভাবে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা কিন্তু tan থিটার সমীকরণেরও সমাধান করতে পারি। কিভাবে করতে পারবা শিক্ষার্থীরা? tan থিটাটা কি? tan থিটা সমীকরণের সমাধান। শিক্ষার্থীরা বলো তো, tan এর একটা সূত্র জানো, tan থিটা = কত? tan থিটা মানে sin/cos θ। তাহলে একটু খেয়াল করো, আমরা একটু দেখাই। tan থিটা হলো sin θ/cos θ = 0। আমরা যদি এটাকে আর গুণ করি তাহলে sin θ = 0। এবার একটু খেয়াল করো, পূর্বেই কিন্তু আমরা এস্টাবলিশ করেছি যে sin θ = 0 হলে θ = কত? nπ। অর্থাৎ আমরা সূত্রতে বলতে পারি tan θ 0 হলেও থিটার মান হবে nπ। এটি হবে tan থিটার সাধারণ সমাধান। আবার একটু খেয়াল করো শিক্ষার্থীরা, একইভাবে আমরা যদি cot থিটার কথা চিন্তা করি, cot থ মানে কি? cos/sin θ। আমরা যদি এটা আর গুণ করি তাহলে cos θ = 0। সেই ক্ষেত্রে cos θ = 0 যদি হয়, পূর্বেই আমরা দেখো দ্বিতীয় যে প্রমাণটা করলাম, সাধারণ সমাধান বের করলাম, সেটা ছিল cos θ মানে θ হবে 2n + 1 × π/2। তাহলে এ থেকে আমরা বলতে পারি cot θ = 0 হলে থিটার মান হবে 2n + 1 π/2। অর্থাৎ এটার মাধ্যমে আমরা cot থিটারও সাধারণ সমাধান নির্ণয় করতে পারি, আর এটার মাধ্যমে আমরা tan থিটার সাধারণ সমাধান নির্ণয় করতে পারি। খেয়াল করো একটু, তাহলে আমরা বলতে পারি tan θ 0 হলে থিটা হলো nπ, আর cot θ 0 হলে থিটা হবে 2n + 1 π/2, n belongs to z। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও দুটো অনুপাত আছে, কোসেক এবং তারপর হলো সেক থিটা, সেটা সাইন আর কজের বিপরীত, ওটা আর আমার না দেখালেও তোমরা পারবে। আশা করি বইগুলোতে দেখে সেটুকুকে আয়ত্ত করে নিবে। আমরা যদি এই অধ্যায়টাকে সুন্দরভাবে করতে চাই শিক্ষার্থীরা, তাহলে এই সাধারণ সমাধানের কতগুলো সূত্র আছে, আমরা সেই সূত্র নিয়ে একটু আলোচনা করব। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আশা করি সবাই এই সূত্রগুলো মনোযোগ দিয়ে দেখবে। প্রথম সূত্র একটু খেয়াল করো, sin θ = 0 হলে θ = কত? nπ। আমরা পূর্বে এটা দেখিয়েছি। একইভাবে যদি tan θ 0 হয় তাহলে θ হবে nπ, আমরা সূত্রে প্রমাণ করে দিয়েছি। cos θ যদি 0 হয় তাহলে θ হবে 2n + 1 × π/2। দেখো আমি সুবিধার জন্য তোমাদেরকে যে কটা 0 আছে সেই 0-র 3টিকে একসাথে এনে দিয়েছি মনে রাখার সুবিধার জন্য। এটাকে ভালো করে মনে রাখবো, কারণ এই দুইটা একই রকম, দুইটাকে একই সাথে রেখেছি। এবার আসি, দ্বিতীয় গ্রুপ করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। sin θ = 1 হলে 1 এর জন্য একটা সূত্র আছে, তাহলে 1 হলে থিটা হবে 4n + 1 π/2। একটু খেয়াল করো 1 এর ক্ষেত্রে, তাহলে sin θ 1 হতে পারে, আবার sin θ -1 হতে পারে। তাহলে sin θ যদি আমার -1 হয় সেই ক্ষেত্রে কি হবে? sin θ -1 হলে এইখানে শুধু একটা মাইনাস হবে, 4n - 1 π/2। এবার দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, cos θ যদি 1 হয় তাহলে θ হবে 2nπ, আর cos θ যদি -1 হয় θ হবে 2n + 1 π। ভালো করে খেয়াল করবে, আমি একইভাবে সুন্দরভাবে যেমন সাইনের যে 1 এর জন্য, কজের 1 এর জন্য,
নিয়ে আসলাম একই জায়গায়। এবার আসি 3 নম্বর ধাপে, একটু খেয়াল করো। সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটার মান কত হবে? n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এটা হলো আমাদের সাধারণ সমাধান। এই যে আমরা সাইন থিটা ইকুয়াল টু 0 বের করলাম, এখানে আলফার মান যদি 0 হয় তাহলে দেখো না, আলফার মান 0 হলে এটা 0 হয়ে যাবে, তাহলে থিটা হবে n পাই। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা হবে n পাই। ওই আগেরটার সাথে কিন্তু এটা রিলেটেড। এখান থেকে আমরা আর একটা দেখো, খেয়াল করো, ট্যান থিটা যদি ট্যান আলফা হয় সেক্ষেত্রে থিটা হবে n পাই প্লাস আলফা। এই যে 0 হলে সে আগের সূত্রের সাথে মিলে যাবে। এবার আসে আর একটা সূত্র, কস থিটা। কস থিটা যদি কজ আলফা হয় সেক্ষেত্রে হবে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। একটু ভালো করে খেয়াল করবে, এই কস থিটার ক্ষেত্রে কিন্তু প্লাস এবং মাইনাস আলফাটা হবে, কারণ কজের এই যে কজে এইদিকে আসলে প্লাস, আবার এইদিকে আসলে মাইনাস, অর্থাৎ দুই ক্ষেত্রেই প্লাসের ক্ষেত্রেও কজের মানটা এখানে চলে আসে, আবার মাইনাসের ক্ষেত্রে এখানে চলে আসে, তাই এই মানটা প্লাস মাইনাসটা আসবে। এটা ভালো করে খেয়াল করো। আর এই যে আমি যতগুলো সূত্র লিখলাম সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা মান থাকবে, n এর মান থাকবে z এর ভিতরে, অর্থাৎ n বিলংস টু z। দেখো শিক্ষার্থীরা, এই অধ্যায়টা যদি তুমি করতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেকগুলো সূত্র জানতে হবে। আশা করি তোমরা এই সূত্রগুলো অলরেডি জানো, তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি। আমি কিন্তু তোমরা জানো শিক্ষার্থীরা, এখানে প্রথম গণিতের প্রথম পত্রে 7.1 থেকে 7.7 করতে গেলে এই সূত্রগুলো তোমরা পড়েছো। তবু তোমাদেরকে একটু সুবিধার জন্য আমি এই সূত্রগুলো একটু আলোচনা করে দিচ্ছি, কারণ আমার এই অধ্যায় অঙ্ক করতে গেলে এই প্রত্যেকটা সূত্র লাগবে। যে সূত্র লাগবে গুছিয়ে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিছি, যেমন সাইন এ প্লাস বি, তারপর সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি। যখন আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব এই সূত্রগুলো প্রয়োগ হবে, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, আমরা যদি 1 নং আর 2 নং যোগ করি তাহলে যোগ করলে আমাদের নতুন একটা সূত্র তৈরি হয়েছে, টু সাইন এ কস বি, তাহলে হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আবার যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি, 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে আমরা এই সূত্রটা পাবো। আবার এই 3 নং আর 4 নং যদি যোগ করি তাহলে আমরা এই সূত্রটা পাবো। আবার 4 নং থেকে যদি 3 নং বিয়োগ করি তাহলে আমরা এই সূত্রটা পাবো। অর্থাৎ প্রথম 4টি সূত্র যদি তুমি ভালো করে পারো তাহলে পরের 4টি সূত্র তুমি কিন্তু নিজে বের করতে পারবা। দেখো, আরেকটা জিনিস খেয়াল করো, আমার এই অধ্যায় করতে গেলে আরও কিছু সূত্র লাগবে, আমি একটু গ্রুপ করে দিয়েছি তোমাদের মনে রাখার জন্য। ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আবার ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি। 2 কজ স্কোয়ার এ 1 প্লাস কস 2a, আর 2 সাইন স্কোয়ার এ 1 মাইনাস কস 2a। এই সূত্রগুলো কিন্তু আমাদের এই অধ্যায় সম্পন্ন করতে লাগবে। আরেকটা খেয়াল করো, আরও 4টি সূত্র আমাদের লাগবে। সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। একইভাবে কস সি প্লাস কস ডির সূত্র হবে এটা, আর কস সি মাইনাস কস ডির সূত্র আসবে এটা। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এইখানে কস সি মাইনাস কস ডির সময় এখানে ডি মাইনাস সি আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। এই সূত্রগুলো তোমাদের জানা আছে, তারপরেও আমার এই অধ্যায়টা করার জন্য এই সূত্রগুলো লাগবে, তাই তোমাদেরকে আমি বলবো এই সূত্রগুলো নোট করার আগে প্রথমে তুলে রাখবা, তাহলে অঙ্কগুলো করতে তোমার সুবিধা হবে। এবার আসো আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করি, ত্রিকোণমিতিক যে সমাধান, সাধারণ সমাধানগুলো আমরা বের করি। দেখো, tan x প্লাস tan 2x, tan x প্লাস tan 2x ইকুয়াল টু 1, এটার প্রশ্নটা বলছে এটার সাধারণ সমাধান নির্ণয় করো। আমাদের একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের আমাদের কি করতে হবে? সাধারণ সমাধান নির্ণয় করতে হবে, অর্থাৎ x এর মানটা বের করতে হবে। শিক্ষার্থীরা, আমরা কিভাবে বের করতে পারবো একটু খেয়াল করো। আমরা প্রথমত এই মানটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। দেখো, tan x প্লাস tan 2x, এটাকে ডান পাশে নিলে 1 মাইনাস tan x tan 2x। এবার আমরা যদি এটা দ্বারা ভাগ করে দেই উভয় পক্ষকে, tan x প্লাস tan 2x 1 মাইনাস tan x, আর 1 মাইনাস tan x দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এটা কাটা যায়, থাকবে 1। এখানে একটা সূত্র পড়ছে শিক্ষার্থীরা, তোমরা মনে আছে কিনা আমি কিন্তু বলছি আগেই সব সূত্র লিখে দিয়েছি, তারপর আমি একটু দেখিয়ে দিই, একটু খেয়াল করো। দেখো তো শিক্ষার্থীরা, tan a প্লাস b
ইকুয়াল টু কত tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এই সূত্রটা যদি পর্যবেক্ষণ করো একটু খেয়াল করো, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এখানে খেয়াল করো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে এটার পরিবর্তে আমরা এই পাশেরটা কি হয় a প্লাস b, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি tan a প্লাস b, এখানে a হলো x আর b হবে 2x, তাহলে tan a প্লাস b ইকুয়াল টু 1। তাহলে 2x আর x মিলা কত হবে 3x, tan 3x আর এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan π/4, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত π/4। তাহলে দেখো তো tan থিটা ইকুয়াল টু tan আলফা, আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা সূত্র লিখে দিয়েছি, আমি সূত্রটা রেখে দিলাম এখানে, ওটাও দেখো তো শিক্ষার্থীরা, tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে সূত্রটা কি ছিল, থিটা ইকুয়াল টু ছিল n পাই প্লাস আলফা। এখন এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, খেয়াল করো। তাহলে এখানে আমাদের থিটা, এই থিটার পরিবর্তে আছে 3x, তাহলে হবে 3x, দেখো 3x ইকুয়াল টু সূত্রের হলো n পাই, দিলাম হলো n পাই, আর এখানে আলফা, আমার এখানে আলফা ছিল, এই আলফার জায়গায় আছে কত π/4, তাহলে আলফার জায়গায় দিলাম π/4। তাহলে আমার 3x ইকুয়াল টু n পাই প্লাস π/4। এখান থেকে আমরা x এর মানটা বাই করবো কিভাবে, তাহলে x ইকুয়াল টু কত হবে n পাই/3, আর এই 3 দ্বারা যদি এখানে ভাগ করি তাহলে 12, তাহলে x এর মান পেয়ে গেলাম n পাই/3 প্লাস π/4। তাহলে আমরা এই সাধারণ সমীকরণের সূত্রের মাধ্যমে এই সমীকরণের সমাধানটা আমরা নির্ণয় করলাম, n পাই/3 প্লাস π/3 4 12 অর্থাৎ 12। তাহলে আমরা বলতে পারি নির্ণীয় সাধারণ সমাধান, একটু খেয়াল করো, x ইকুয়াল টু n পাই/3 প্লাস π/12, যেখানে n বিলংস টু z। এই n এর পরিচয়টা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে, কারণ n এর পরিচয় না দিলে তুমি এই সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবা না, তার জন্য এই পরিচয়টা দেওয়া তোমার বাধ্যতামূলক। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা সমীকরণের সমাধান নির্ণয় করি। দেখো tan থিটা ইন্টু tan 2 থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু 1, এই সমীকরণের সমাধানটা কীভাবে করবা শিক্ষার্থীরা, আমি আগেই বলে দেই, ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কিন্তু সম্পূর্ণ সূত্র বেস, অর্থাৎ তুমি যদি সূত্রগুলো ভালো করে প্রয়োগ করতে পারো তাহলেই কিন্তু সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবা। এখানে শুধু মিডল টার্ম বা সমাধানের একটা সিস্টেম আছে, আর কোন সময় কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এটুকু যদি তুমি ভালো করে জানো তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো সলভ করতে পারবা। দেখো শিক্ষার্থীরা, এখানেও কিন্তু তুমি অঙ্কটা করতে একটা সূত্র লাগবে, tan 2 থিটা। tan 2 থিটার কিন্তু একটা সূত্র আছে, বলো তো tan 2 থিটার সূত্রটা কি? দেখো tan 2 থিটার সূত্র হলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা কিন্তু আমি বলছি যে এই অধ্যায় হলো সূত্র বেস, আমার কোনো কাজই না, এটার প্রয়োগমূলক অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়ে তুমি যদি যত সূত্র ভালো করে পারবা ততই তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবা। তার জন্য কিন্তু আমি প্রথমে সবগুলো সূত্র গুছিয়ে আগে এনে দিয়েছি, সূত্রগুলো বাসায় ভালো করে মুখস্থ করবা। দেখো এখানে যেহেতু থিটা আছে আর এখানে আছে 2 থিটা, তাহলে 2 থিটা আর থিটার সাথে তো আমরা সমাধান করতে গেলে দুইটা যদি একই রকম না হয় আমরা সমাধান করতে পারবো না, তার জন্য tan 2 থিটার সূত্রটা প্রয়োগ করলাম, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, আর tan থিটাটা রয়ে গেল। এখন 2 tan থিটা দ্বারা tan থিটারে গুণ করলে কত হবে 2 tan স্কোয়ার থিটা, আর এই 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি 1 মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো সমীকরণ এখন সুন্দর হয়ে গেল, এখানেও থিটা আছে এখানেও থিটা আছে, তাহলে সবগুলো আমরা এক জাতীয় সমীকরণে তৈরি করে ফেললাম। তাহলে আমরা এটাকে বাম পাশে নিয়ে আমরা অতি সহজে মিডল টার্ম করতে পারবো, খেয়াল করো। তাহলে 2 tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা এই tan স্কোয়ার থিটা আর 2 tan স্কোয়ার থিটা মিলে কত হবে শিক্ষার্থীরা 3 tan স্কোয়ার থিটা। দেখো তাহলে 3 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1। তাহলে এখান থেকে আমরা tan স্কোয়ার থিটার মানটা বাই করি, tan স্কোয়ার থিটা হবে 1/3, তাহলে 1/3। আমার এখানে যেহেতু স্কোয়ার আছে এই স্কোয়ারটাকে আবার ভ্যানিশ করতে বর্গমূল করতে হবে, তাহলে আমরা দেখো tan থিটা হবে প্লাস মাইনাস 1/√3। এখন বলো তো শিক্ষার্থীরা 1/√3 মান কত ডিগ্রি? এটা কিন্তু তোমরা অনেকেই জানো 1/√3 মান কত ডিগ্রি। তাহলে 1/√3 মান আমরা জানি tan 30 ডিগ্রি। এটা কিন্তু খেয়াল করবে, এখানে আমরা ডিগ্রিতে ব্যবহার করব না, আমরা ত্রিকোণমিতিগুলো রেডিয়ানে প্রকাশ করব। আমরা জানি tan 30 ডিগ্রি, এই tan 30 ডিগ্রি মানে tan
π/3, এটা হলো ডিগ্রিতে, আর এটা হলো π/6, π/6 এটা হলো রেডিয়ানে। তাহলে এই tan 30 ডিগ্রির মানই হবে 1/√3। তাহলে আমরা 1/√3 পরিবর্তে লিখতে পারি 1/√3 পরিবর্তে লিখতে পারি π/6, এই যে π/6, তাহলে tan π/6। এখন এই প্লাস মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে দিই, দেখো tan ± π/6, তাহলে এই π/6 আমরা জানি। এবার বলো tan θ = tan আলফা হলে θ = কত? তাহলে tan θ = tan আলফা হলে θ = হবে nπ প্লাস আলফা, এই পুরাটা হবে আমার আলফা, কারণ এটাই হবে আলফা। তাহলে প্লাস মাইনাস দিয়ে প্লাস মাইনাসে গুণ করলে আলফা হয়ে যাবে। তাহলে আসলে হলো θ = nπ প্লাস আলফা, এটি হবে নির্ণীয় সমাধান। এবার শিক্ষার্থীরা আমরা আরেকটা সমস্যা একটু সমাধান করব, খেয়াল করো। cos θ - cos 7θ = sin 7θ। এখানে দেখো শিক্ষার্থীরা cos c - cos d সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে? 2 sin c + d/2 sin d - c/2। কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিক্ষার্থীরা বলেছিলাম যে এই অধ্যায় খালি সূত্র প্রয়োগ, যেমন cos c - cos d খুবই চমৎকার এবং মজাদার অধ্যায়, সূত্রগুলো ভালো করে পারলেই পারবা। তাহলে 7 × 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, আর 7 থেকে 1 বাদ দিলে হবে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, আর sin 4θ আমরা বামে নিয়ে আসলাম। এখন এখান থেকে যদি sin 4θ কমন নেই তাহলে এটা থাকে, তাহলে sin 4θ = 0 অথবা 2 sin 3θ - 1 = 0। তাহলে এখানে আমার আগের মতো সূত্র প্রয়োগ করব, sin θ = 0 হলে θ = কত? nπ। এখানেও আমরা সূত্র প্রয়োগ করব, এটাকে 1 বানিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম থিটার মান কত আসলো? দেখো শিক্ষার্থীরা, থিটার মান আসলো nπ/4, আর এখানে sin θ হলো sin π/6, এখানে হাফের পরিবর্তে লিখলাম। এখানে θ = nπ প্লাস -1n π/6। এখানে যেহেতু 3 আছে, 3 দ্বারা আমরা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা এই সমীকরণের সমাধানটা আমরা পেয়ে যাব। দেখো এখানে আমরা θ যদি পাই তাহলে nπ/3 প্লাস -1n π/18। দেখো এখানে আমরা থিটার দুইটা মান পাইলাম, একটা হলো nπ/4, আরটা পেলাম θ = nπ/3 প্লাস -1n π/6। তাহলে এই সমীকরণের সমাধান হবে, সাধারণ সমাধান হবে দুইটি। শিক্ষার্থীরা দেখো খেয়াল করো, তাহলে নির্ণয় সমাধান থিটা হবে nπ/4 আর nπ/3 প্লাস -1n π/16, যেখানে n বিলংস টু z। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই তিনটি অঙ্কই ভালো করে বুঝতে পেরেছো। এই অধ্যায়টাকে তুমি যদি ভালো করে করতে চাও তাহলে প্রথম কাজ কি হবে আমি আবার বলে দিচ্ছি। প্রথম কাজ হবে প্রথমে সূত্রগুলোকে ভালো করে আয়ত্তে নিবা, বারবার প্র্যাকটিস করবা, তারপরে তুমি কি করবা। এবার আমি তোমাদের এই অঙ্কগুলোর সাপেক্ষে আরও কয়টি অঙ্ক বাসায় দিয়ে দিব, আশা করি অঙ্কগুলোকে একটু ভালো করে করবা। খেয়াল করো শিক্ষার্থীরা, এটা তো বুঝছোই, একই ধাঁচের অঙ্কগুলো। দেখো আমি তোমাকে বাসার কাজ দিয়ে দিচ্ছি, এই কাজগুলো সুন্দর করে করে নিয়ে আসবা। দেখো শিক্ষার্থীরা, আমি দুইটি সমস্যা দিয়ে দিচ্ছি, আশা করি বাসায় এই দুইটা কাজ করে নিয়ে আসবা। দেখো tan x tan 2x একই রকম অঙ্ক, সবাই সুন্দর করে করে নিয়ে আসবা। আশা করি সবাই ভালো থাকবে আর সুন্দরভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, সবাই সুন্দর থাকবা, বেশি বেশি করে সূত্রগুলো মনে রাখবা। মনে রাখবা সূত্র ভালো জানলে ম্যাথমেটিক্স ভালো করে পড়তে পারবা, তার জন্য বেশি বেশি সূত্র প্র্যাকটিস করবে এবং ভালো রাখবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, থ্যাংক ইউ।